একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। গুম হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক। এই ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা, শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। ওদিকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ে করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই শীর্ষক ফটোকার্ড ফেসবুকে ভাইরাল। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল গুজব। দর্শক, সংবেদনশীল এমন কয়েকটি ফটোকার্ড আছে আমার হাতে, চলুন শুরুতেই সেটা দেখে নিই। গুম হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক। এই ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বিষয়টি ছিল গুজব। প্রকৃতপক্ষে ২০১৪ সালে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীকে অপহরণের ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। মধ্যরাতে ভয়ঙ্কর গুজব ছড়ালো, যাতে দাবি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ বন্ধের তীব্র নিন্দা জানিয়েছেন এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন। এই ক্যাপশনে একটি ভিডিও তামান্না আক্তার ইয়েসমান নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। মুহূর্তে কমেন্ট সেকশনে দেখা দেয় নানা উত্তেজনা। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটা ছিল অপতথ্য, বরং এটি চলতি বছরের এপ্রিলে দুবাই প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকদুম এর ভারত সফরকালে নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য সাক্ষাতের দৃশ্যের ভিডিও। এদিকে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে সাবেক মন্ত্রী দীপু মনির সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে তিনি নাকি ২০০৮ সালের নির্বাচনে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা অপতথ্য। মূলত দীপু মনির বড় ভাই JR ওয়াদুদ ওরফে টিপুর জায়গায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ছবি বসিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিয়ে করেছেন এই শিরোনামে উপদেষ্টার ছবি যুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা যায় বিষয়টি ছিল গুজব, বরং ভিন্ন এক ব্যক্তির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে উপদেষ্টা আসিফ মাহমুদের মুখচ্ছবি সংযুক্ত করে প্রচার করা হয়েছে। সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে এক নারী ও এক কিশোরীর আহাজারির একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয় বিকাশ চন্দ্র নামের একজন হিন্দু ব্যবসায়ীকে ৭০,০০০ টাকা জিজিয়া কর না দেয়ায় মোহাম্মদ ইমরান নামের এক ইসলামপন্থী হত্যা করেছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বিকাশ চন্দ্রকে হত্যার ঘটনা সাম্প্রতিক নয়, বরং ২০২৩ সালে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওকে সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন করে সাম্প্রদায়িক রং দিয়ে প্রচার করা হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুতেই সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে। অপতথ্য ছড়ানোর তালিকায় আছে আন্তর্জাতিক ইস্যুও। কম বেশি সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। সেগুলো ছড়াতে সাহায্য নেওয়া হচ্ছে বহু ফেক অ্যাকাউন্টের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আলাপে যাব। আমাদের সাথে আজকের আয়োজনে যুক্ত হওয়ার কথা রয়েছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুন নবীর, এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনিও হয়তো লক্ষ্য করেছেন এবং প্রতিবেদনও দেখছিলেন যে প্রতিদিনই নানান ধরনের গুজব সামনে আসছে। সেসব গুজব কখনো কখনো বড় অপরাধেরও জন্ম দিচ্ছে, মব সৃষ্টি করছে, মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। একটু জেনে নিতে চাই যে আমাদের বিদ্যমান আইন এসব গুজব প্রতিরোধের জন্য কিংবা গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য কতখানি কার্যকর?
ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ এবং ৭১ টিভির দর্শক শ্রোতাদেরকেও অভিনন্দন, শুভেচ্ছা। আপনি যেই প্রসঙ্গটি বর্তমান সময়ে আজকের আলোচনার বিষয়বস্তু করেছেন এবং ধারাবাহিকভাবে ৭১ টিভি যে প্রোগ্রামটি চালাচ্ছে, আমি এটাকে সত্যি সাধুবাদ জানাই, কারণ বর্তমান সময়ে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যত অ্যাডভান্টেজগুলো আমরা পাচ্ছি বর্তমান এই বিশ্বায়নের যুগে, এর পাশাপাশি কিন্তু আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি। আর সেই চ্যালেঞ্জের মধ্যে যে জিনিসটা আপনি নিয়ে এসেছেন সেটা হলো প্রোপাগান্ডা এবং ভুল তথ্য উপস্থাপন এবং বিভিন্ন ধরনের এই ভাইরাল টেন্ডেন্সির যে একটা কি বলে সামাজিক ব্যাধি আমি বলবো যে আমাদের মধ্যে চলছে, এর মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের জাতীয় জীবনে হুমকি আসছে, সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক ধর্মীয় জীবনে, এবং প্রতিনিয়তই আমরা কিন্তু এই বিষয়টিকে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। সেক্ষেত্রে বর্তমান সময় বাংলাদেশে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ আছে, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে বা সদ্য পরিচয়ে নিজের বা অন্যের আইডিতে অবৈধ প্রবেশ করিয়া এমন কিছু সাইবার স্পেসে প্রকাশ বা প্রচার করেন বা করান যা ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য এবং যাহা সহিংসতার তৈরি বা উদ্বেগ সৃষ্টি করে বা বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা করে, তাহলে অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপধারা ১-এর অধীনে কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে তিনি অনধিক ২ বছরের কারাদণ্ড এবং অনধিক ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে এবং উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তো বাংলাদেশের বর্তমান যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এ বিষয়ে একটি সুনির্দিষ্ট আইন এনেছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শুধু আইন দিয়ে কখনো এই জাতীয় বিষয়গুলোকে আসলে প্রতিরোধ করা সম্ভব নয়। এই জন্য দরকার আমাদের সচেতনতামূলকভাবে এবং এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে দায়িত্বশীলতার ব্যাপার আছে, আমাদেরকে যে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করা উচিত, এই বিষয়ে সচেতনতা আরো বাড়ানো উচিত। এবং সেক্ষেত্রে সরকারের যেমন আইনগুলোকে খুব কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে, তার পাশাপাশি স্কুল থেকে শুরু করে একদম সকল মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি করতে হবে যে এটা একটি অপরাধ এবং এর মাধ্যমে কি কি সামাজিক বা রাষ্ট্রীয়, ধর্মীয়, রাজনৈতিক আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। ইভেন তো এর কারণে দাঙ্গা হতে পারে, এর কারণে খুন হতে পারে, এর কারণে অনেক বড় ধরনের বিশৃঙ্খলতার পরিবেশ সৃষ্টি হতে পারে। সে বিষয়ে আমার মনে হয় অনেক বেশি সচেতনতামূলক কার্যক্রমকে জোরদার করা উচিত। জি, সচেতনতামূলক কার্যক্রমের তো একটি বিষয় রয়েছেই, তবে ইন্টারনেট যারা ব্যবহার করেন, এখন আমরা যেহেতু দেখছি এই ডিজিটাল প্রযুক্তির যুগে অনেক বেশি ডিজিটালি ছড়াচ্ছে গুজবগুলো। ইন্টারনেট যারা ব্যবহার করেন সবাই উচ্চশিক্ষিত নন, এখানে অর্ধশিক্ষিতও আছে, আবার বেশ অল্প শিক্ষিতও আছে। তারা একে তো গুজবে সহজে বিশ্বাস করতে পারে এবং প্রভাবিত হতে পারে। আমরা রাজনৈতিকভাবে একটা বড় ধরনের পট পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি, সেই জায়গাটিতে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর ফলে মানুষ যদি বিশ্বাস করে, প্রভাবিত হয়, তাহলে তো রাজনৈতিক দলগুলো, আমরা যখন ভোটের রাজনীতি নিয়ে চিন্তা করি, তখন তো ভোটও সেই ক্ষেত্রে প্রভাবিত হয়ে পড়তে পারে। তো যিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা হচ্ছেন এইসব গুজবের জন্য, তিনি কি মামলা করবেন কিনা? আবার আমরা অনেক সময় দেখছি যে বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করে নকল ফটোকার্ড তৈরি করে সংবাদ আকারে প্রকাশ করা হচ্ছে, সেক্ষেত্রে সেসব গণমাধ্যম আইনি পদক্ষেপ নিতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন যে যদি এভাবে এই ইন্টারনেট সিস্টেমকে ব্যবহার করে, সেক্ষেত্রে আমার মনে হয় যে রাষ্ট্রযন্ত্রকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমাদের বিটিআরসি আছে, সো অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে একটি জিনিসকে আমি আপনাকে বলি, এটাকে বন্ধ করা যাবে না, বাট প্রতিনিয়ত এটাকে চ্যালেঞ্জ করে এটাকে প্রতিরোধ করা যাবে।
সেই প্রতিরোধমূলক ব্যবস্থা ক্ষেত্রে যে আপনি একজন সাংবাদিক, যেমন আজকের ৭১ টিভি যে জাতীয় একটি অনুষ্ঠান তারা করছে, এভাবে যদি আপনি অন্যান্যরাও এগিয়ে আসে এবং তার পাশাপাশি আপনি যে কথাটা বলছেন যে অপরাধের বিরুদ্ধে, অপরাধকে আপনারা যে কেউই আপনার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই তার বিরুদ্ধে কোর্টে তো আসার সুযোগ আছেই, অতএব সেক্ষেত্রে আসতে পারে। এবং এটি যেহেতু দণ্ডনীয় অপরাধ, অতএব সেক্ষেত্রে প্রসেস এবং প্রসিজার প্রপারলি মেনটেন করে আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। আপনার সাথে আরো আলোচনা দীর্ঘায়িত করব, তবে একটা বিরতির সময় হয়েছে, অনুরোধ করব আমাদের সঙ্গে থাকবার জন্য। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মানবাধিকার কর্মী ও আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া। আলাপে ফিরছি তার সাথে। আপনার সাথে কথা হচ্ছিল এর আগে, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে যারা গুজব ছড়াচ্ছে, বিশেষ করে যারা পরিকল্পনা করে ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্দিষ্ট প্রোপাগান্ডাকে সামনে রেখে গুজব ছড়াচ্ছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যারা গুজবটি সৃষ্টি করছে প্রযুক্তির সহায়তায় আমরা নানান ধরনের এআই দিয়ে ভিডিও পর্যন্ত, নিখুঁত ভিডিও পর্যন্ত তৈরি হতে দেখছি, পাশাপাশি ফটোকার্ডের নকল তো আছেই। তো এই সব গুজব যারা সৃষ্টি করছে তাদের অনেকেই দেশের বাইরে অবস্থান করছে। তো তাদের ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইন আসলে কতদূর কি করতে পারে? প্রথমত কথা হলো যে দুই ধরনের অপরাধ হচ্ছে, একটা হলো কেউ ইন্টেনশনালি করছে, আরেকটি হলো যে তারা যা সংবাদ হিসেবে এটাকে প্রচার করছে কিন্তু তাদের ইন্টেনশন নেই। তো যদি কারো ইন্টেনশন না থাকে তখন সেক্ষেত্রে আসলে ক্রিমিনাল মানে লতে তখন তাকে আসলে দায়বদ্ধ করাটা একটু জটিল হয়ে যায়, কারণ যদি তার ইন্টেনশনটা না থাকে। আর যারা উদ্দেশ্য মূলকভাবে করছে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা যেতে পারি আপনার যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এবার কথা হলো সেক্ষেত্রে এখনো ওই বিষয়ে সুনির্দিষ্ট নেই, তারা হয়তো অ্যাডভাইজারি কোনো দিতে পারে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু বিদেশে যারা আছে তাদের বিরুদ্ধে আপনি যদি এটাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে তাদের বিরুদ্ধে নিয়ে আসেন তখন বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা আপনারা শরণাপন্ন হতে পারেন এবং তাদেরকেও ট্রায়ালের আওতাভুক্ত আনা যেতে পারে। সহায়তায় যারা ছড়াচ্ছে গুজব, এখানে কিন্তু একটা মহল আছে যারা আসলে সরল বিশ্বাসে ছড়াচ্ছে। এই কথাটি আমিও বলছিলাম যে এই বিষয়টি যদি তাহলে চিহ্নিত করা চ্যালেঞ্জিং কিনা। হ্যাঁ, এই বিষয়টা এই জন্য তাদেরকে আসলে অনেক বেশি, আমার মনে হয় আমি যে কথাটা আগেই আপনাকে বলেছি, সচেতনতা তাকে, মানে যে লোকটি জানেই না যে এটি একটি অপরাধ হচ্ছে, এটা সে আইন ভঙ্গ করছে, তার কোনো ইন্টেনশন নাই অন্যের ক্ষতি করার বা এই আইন ভঙ্গের, তখন তাকে তো আসলে দায়বদ্ধ করা ক্রিমিনাল ফৌজদারি আইনে আসলে দায়বদ্ধ করাটা একটু কঠিন হয়ে যায়, এটা সম্ভব হয় না। কারণ কথা হলো যে আপনার যদি মেন্স রিয়া না থাকে, দোষযুক্ত মন না থাকে, তখন ক্রিমিনাল আইন তার উপরে কার্যকর করাটা আসলে এটা সুযোগটা একটু খুবই এটা লিমিটেড। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সচেতনতাই একমাত্র হতে পারে, যে যদি কেউ মানে এভাবে করে এর মাধ্যমে এইটা হতে পারে, এবং আইনটাকে যদি আরো বেশি ব্যাপকভাবে আপনার এদেরকে এটাকে কি বলা যায় যে অ্যাক্সেসরিজ হিসেবে আনতে গেলে তখন আরো অনেক জটিলতা দেখা দিবে। অর্থাৎ আমার মনে হয় এই জায়গাটাই হলো, যদি আপনি কাজ করেন এখানে সচেতনতা, একমাত্র সচেতনতা সৃষ্টি করা এবং প্রোঅ্যাক্টিভ বেসিসে বিটিআরসি কে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করা, ল অ্যান্ড অর্ডার যারা ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করছে তাদেরকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ করা। কারণ আপনার যদি উদ্দেশ্য না থাকে ক্ষতি করার, সেক্ষেত্রে তো আপনাকে লায়াবল করা যাবে না, যাবে? জি, সেই জায়গাটির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আপনার পরামর্শ শুনছিলাম, সার্বিক পরিস্থিতি নিয়ে শুনছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মানবাধিকার কর্মী ও আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া। কথা হচ্ছিল এতক্ষণ তার সাথে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে।
রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই। Nasir Glass.